জাতীয় নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্তদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠকে ভোটারদের সমর্থন পেতে করণীয় নিয়ে আলোচনা করেন তিনি। আর আগামীর বাংলাদেশ করতে জনসম্পৃক্ত ৮ দফার প্রচার বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে প্রার্থীদের, আর প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। শফিকুল হকের প্রতিবেদন। দীর্ঘ ১.৫ দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ দলটির গুলশান কার্যালয়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে একদিকে ভোটের মাঠে চলছে জোর তৎপরতা, অন্যদিকে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ধারাবাহিক বৈঠক। সব দিক সামলেই মসনদে ফেরার লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে দলটি। প্রার্থীদের ডেকে বিশেষ নির্দেশনা দিয়েছেন দলের হাইকমান্ড। দ্বিতীয় ধাপের এই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শতাধিক প্রার্থী। আমাদের ভূমিকাটা হতে হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং আমরা আইন মেনে যেন আমরা চলি। নির্বাচন কমিশন গঠিত যে আচরণবিধি দিয়েছে সেই আচরণবিধি মেনে সঠিকভাবে যেন আমরা নির্বাচনটা করি, সেইভাবে কীভাবে কৌশল, কীভাবে আমরা ভোট চাবো, ভোটারদের কাছে যাব, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রতিশ্রুতি আমাদের চেয়ারম্যান সাহেব দিয়েছেন এবং আমরা যদি ক্ষমতায় যেতে পারি ইনশাল্লাহ আমরা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। এগুলো জনগণের কাছে পৌঁছে দিতে বলছেন আর কি। আপনারা দাঁড়ে দাঁড়ে না গিয়ে তো পৌঁছাতে পারবেন না, যেহেতু ইলেকশন কমিশনের যে আইনটা হয়েছে বর্তমানে, সেই আইন অনুযায়ী আমরা মিছিল করে বলতে পারবো না। সো আমাদেরকে বাড়ি গিয়েই বলতে হবে। দেশে ফেরার আগে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গুছিয়ে নেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বৈঠক। প্রার্থীদেরকে কি বললেন তারেক রহমান? চেয়ারম্যান সাহেব বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তোমরা অবশ্যই করো। কোনোভাবে নির্বাচন কমিশনের আইন কানুনের বিরুদ্ধে কোনোভাবে কিছু করা যাবে না, এবং ওনারা যে নিয়মকানুন অনুযায়ী চলে আমাদের সেভাবে চলতে হবে। একটা জায়গায় পোস্টার ফেস্টনের ব্যাপারের জন্য আমরা সজাগ থাকি যে আমাদের নিয়ম কোনোভাবে ভঙ্গ না হয়, আইন যাতে কোনোভাবে ভঙ্গ না হয়। মূল কথাটা ছিল আপনাদের নমিনেশন দিয়েছি, আপনারা বিজয়ের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন। ক্যান্ডিডেটদের কাছে এইটাই হলো ওনার মেসেজ। সকলকে বিজয়ের জন্যই আমি নমিনেশন দিয়েছি, সেই হিসাবে কাজ করবেন, সব দিকে খেয়াল রাখবেন। ষড়যন্ত্র হতে পারে আপনার এলাকায়, আপনার বিপক্ষের যারা আছে দলের বা অন্য জায়গার, তাদেরকে আপনারা ম্যানেজ করেন, যে কোনো মূল্যে বিজয় ছিনিয়ে আনতে হবে। বাকি প্রার্থীদের সঙ্গেও অনুষ্ঠিত হবে এই বৈঠক। একই সাথে চূড়ান্ত হতে পারে জোট সঙ্গীদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি। শফিকুল হক, ৭১, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, স্বাগত জানানোর আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এমন লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন। আর সংবর্ধনার জন্য বিমানবন্দর এবং এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল হক। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতির হট টপিক দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে রাখতে চায় বিএনপি। এরই মধ্যে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরজমিনে পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা। পরে কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ফিরছেন তারেক রহমান। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের আমাদের সমস্ত জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের সকল সংগঠনের, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা ২৪ তারিখের রাতের মধ্যে অথবা ২৫ তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। দেশে ফিরলে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে জানিয়ে সালাউদ্দিন আরও জানান, এজন্য উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। দলটির কেন্দ্রীয় নেতারাও বলছেন, তার এই প্রত্যাবর্তনে মানুষের ঢল নামবে ঢাকায়। সারা দেশের মানুষ মুখিয়ে আছে 5 তারিখ কবে, এই 25 তারিখ কবে আসবে এবং তারা ঢাকায় থাকবে। সারা দেশ থেকে মানুষ সৎ ইচ্ছায় চলে আসতেছে। আমরা আশা করি যে
বাংলাদেশের ইতিহাসে এত বড় জনসমর্থন। সব ঠিক থাকলে চলতি মাসের 25 তারিখ দেশের মাটিতে পা রাখছেন তারেক রহমান। তাকে দেখতে মানুষের যে আগ্রহ সেটি মাথায় রেখেই কর্মসূচি নির্ধারণ করছে বিএনপি। শফিকুল হক, 71, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের প্রার্থীরা কম বেশি সবাই নিরাপত্তা শঙ্কায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জানিয়েছেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনীত প্রার্থীদের সাথে বিএনপির মতবিনিময় সভায় গয়েশ্বর এসব কথা জানিয়েছেন। শুক্রবারের মধ্যে জোট সঙ্গীদের সাথে আসন বন্টনের বিষয়টিও চূড়ান্ত ফয়সালা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর এম হাফিজউদ্দিন। মাহিলা ইসলামের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল মনোনীত প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের মতবিনিময় সভা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সভা। বৃহস্পতিবার 100টি আসনের প্রার্থী অংশ নেন। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন জানান, শুক্রবারের মধ্যে জোট সঙ্গীদের সাথে আসন বন্টন চূড়ান্ত হবে। আগামীকাল বা পরশুর মধ্যে শ্রমিকদেরকে যুবক আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো, সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে। প্রার্থীদের নিরাপত্তা ইস্যুতে কথা বলেন আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। এমন কোনো মানুষকে বলতে পারবো বুক টান করে যে না আমার কোনো নিরাপত্তার প্রবলেম নাই, আছে তো আছে। সুতরাং এগুলি তো একদিনে উত্তরণ হবে না। আর নিরাপত্তা বিঘ্নিত করা মানুষের এটার পিছনেও তো কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা একটাই, এই যে মানুষ যে অপেক্ষা আছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্য একটা চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। আগামী নির্বাচন অন্য নির্বাচনের চেয়ে চ্যালেঞ্জিং হবে বলে জানান মির্জা আব্বাস। এই নির্বাচনটা সর্বকাল একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব। বিএনপি মনোনীত প্রার্থীদের এই মতবিনিময় সভা শেষ হবে শনিবার। মাহিলা ইসলাম, 71, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তিনি চিকিৎসকদের দেয়া সব চিকিৎসা ভালোভাবে গ্রহণ করতে পারছেন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার এভার কেয়ারের সামনে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ জানিয়েছেন, চিকিৎসকরা আশাবাদী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এসবে তিনি আরও বলেন, দেশের মানুষের ভালোবাসা এবং দোয়ায় বেগম জিয়া আবারও রাজনীতিতে ফিরে আসবেন। বর্তমানে ডাক্তার জুবাইদা রহমান তার চিকিৎসা তদারকি করছেন এবং পরিবারের সদস্যরা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন এভার কেয়ার হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ডাক্তার জাহিদ। উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। আর এনসিপি নেত্রী সামান্তা শারমিন জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের উপর অব্যাহতভাবে হামলা আর হুমকি চলছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। রাজধানীর হাজারীবাগের জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জান্নাত আরা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছে তারা।
ভোরের দিকে খবর পেয়ে পুলিশ ওই হোস্টেলে যায়। হোস্টেলের বাসিন্দারা ঘটনার বর্ণনা দেন। তো বোর্ডের দরজা তো বাড়ি দিছে, খুলতেছে না, হাত দিয়ে এরকম থাপড় দিছে যে দরজাটা খুলে কিনা, তো দরজাটা খুলতেছে না ওই মেয়ে। পরে ও ডাকছে, জান্নাত আপু আপনি দরজা খোলেন না কেন? তখন খোলে না, তখন একটু জোরে ধাক্কা দিছে। যখন জোরে ধাক্কা দিছে, কারণ বোর্ডের দরজা তো ওই দরজাটা খুলে গেছে, হালকা প্রেশার দেওয়ার পরই খুলে গেছে পর যখন ও দেখছে, দেখেই ও চিৎকার করছে এবং চিৎকার করে ও সেন্সলেস হয়ে গেছে। গেট লাগাতে আমি আয় পড়ছি, আহেরা ওনারা পন্দে কইছি যে আংটি এই অবস্থা, হোস্টেলের ভিতরে ঝগড়া লাগছে, ওটা আপনারা দেখেন। তখন তারা লোক পাঠাইছে, তার গায়ে দেখে এই অবস্থা। বললাম, মা তুমি তো 23 দিনের জন্য থাকবা, 25 দিনের জন্য, তো 25 দিনের পরে তুমি কোথায় যাবা? আমার একটা চাকরি হয়ে গেছে, আমি সেখানে যাব। যদি আপনি 1 মাসের পর 2 দিন আরও বেশি দেন, তাহলে আমি সেখানে উঠে যাব। পরে ওকে আমি একটা সিট খালি ছিল, সেখানে আমি থাকতে দিচ্ছি। পুলিশ মনে করছে রুমি আত্মহত্যা করে থাকতে পারেন, তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে। স্যার এখানে এসে উপস্থিত হয়ে দেখতে পায় যে ইতিমধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং তারপরেই পুলিশ এখানে অবস্থান গ্রহণ করে প্রাথমিক তদন্ত সেটি সম্পূর্ণ করার জন্য যা যা করা সে কাজগুলো করছে। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বিকেলে রুমির মরদেহ দেখতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে, এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের প্রতিরোধ আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এগুলোর যদি ব্যবস্থা নেওয়া না হয়, শুধুমাত্র আমরা নির্বাচনের ডামাডোলে এগিয়ে গেলাম, কিন্তু আমরা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা বললাম না, এগুলোর ব্যাপারে কোনো আলাপ তুললাম না, এটা কোনো সুষ্ঠু নির্বাচনের দিকে আমাদেরকে নিয়ে যাবে না। বিকেলে জান্নাতারা রুমির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নওগাঁর পত্নীতলায় নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। 5 বছর ধরে কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে বা জীবিত না ফিরলে তাকে আনুষ্ঠানিকভাবে গুম ঘোষণা করতে পারবে ট্রাইব্যুনাল। এমন বিধান রেখে গুম প্রতিরোধ এবং প্রতিকার সংশোধন অধ্যাদেশের নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। খসড়া অনুযায়ী সরকার গুম প্রতিরোধ এবং প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। আর ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন। এছাড়া গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবে। বৈঠকে বাংলাদেশ হাওর এবং জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ এবং নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাবও অনুমোদিত হয়। গুমের একটি মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপদেষ্টা তারেক সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিশেষ ট্রাইব্যুনাল আদেশে বলেছে, এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 19 জানুয়ারি। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 2। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। একজন মানুষ হঠাৎ করেই হারিয়ে গেলেন, নেই কোনো খোঁজ কিংবা কোনো পদচিহ্ন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এমন গুমের অভিযোগ আছে অসংখ্য। প্রসিকিউশন বলছে, ওই সময়ে সরকার বিরোধীদের নেওয়া হতো বিভিন্ন বাহিনীর গোপন হেফাজতে। এর মধ্যে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারভেনশন সেল, জেআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় আসামি শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তা। আমাদের এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের গুম কিন্তু এখনো কন্টিনিউ করছে। সুতরাং এটিও আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়টা কন্টিনিউইং অফেন্স হিসেবে অপহরণকালীন সময় আমি ছিলাম কি ছিলাম সেটি বিবেচ্য নয়, বরং এই যে টোটাল প্রক্রিয়া, এর মধ্যে কোনো একটি সময় যদি
আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়াবল হবেন। এবং আদেশের সার্টিফিকেট কপি পাওয়ার পর সার্টিফিকেট কপিতে যে ফাইন্ডিংসগুলো থাকবে সেগুলো আমরা বিবেচনা করে এই রিভিউ পিটিশনে আমরা নতুন গ্রাউন্ড সহ যথাযথ রিভিউ পিটিশন দাখিল করে আবার শুনানি করব। তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে জারি করা হয়েছে পরোয়ানা। তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আপনারা এটাও জানেন যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হয়েছে সেখানে পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই 3টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। মানিউল মারুফ, ৭১, ঢাকা। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনা সহ অন্যদের ফেরাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। বৃহস্পতিবার তিনি জানান, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। এদিকে 22 কোটি টাকার দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। আর মামলা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধেও। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির 4 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব মিলিয়ে 26 বছরের কারাবাস দিয়েছেন আদালত। একই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা এবং রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দুদক মহাপরিচালক জানায়, পলাতকদের ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যারা পলাতক রয়েছেন এবং দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার এবং দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য এজেন্সিও একই সাথে কাজ করছেন। এদিকে 22 কোটি টাকার অবৈধ সম্পদ ও 87 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। জনাব আসাদুজ্জামান খান ওরফে কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, 6/10/2013 খ্রিস্টাব্দ থেকে 23/7/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত একজন পাবলিক সার্ভেন্ট হিসাবে অসাধু উপায়ে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 22 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখা এবং নিজ নামেও 9টি ব্যাংক হিসাবে অপরাধলব্ধ 87 কোটি 86 লক্ষ টাকারও 46 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে 3.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শামসুল হক টুকু, সাবেক সংসদ সদস্য, পাবনা 1। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্র সচিব। এ সময় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। মোহাইমিনুল খান অপুর প্রতিবেদন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একে একে প্রবেশ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, তুরস্কের রাষ্ট্রদূত অথবা তাদের মনোনীত প্রতিনিধিরা। আরও অংশ নেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানরা। বেলা 3টার দিকে শুরু হয়ে 10 মিনিটের মতো চলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের ব্রিফিং। এ সময় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেন পররাষ্ট্র সচিব। তাদের জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। ফেব্রুয়ারি নির্বাচনে বিদেশিদের পর্যবেক্ষক পাঠানোরও আহ্বান জানান তিনি। ব্রিফিং শেষে অতিথি ভবন থেকে বের হয়ে যান ঢাকার বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা। পরে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে কোনো কর্মকর্তাই কথা বলেননি। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যের এক বিবৃতিতে একথা জানিয়েছে। ইনকিলাব মঞ্চ ওসমান হাদির আরোগ্যের জন্য সবাইকে দোয়ার আহ্বান জানিয়েছে। আর সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান হাদির চিকিৎসার কার্যক্রম এবং শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে হাদির মাথায় গুলি করলে প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার সিবিয়ন দিউ এবং সঞ্জয় চিসিমের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ তাদের রিমান্ড মঞ্জুর করেন। গত 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তদন্ত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে ওই দিন মোটরসাইকেলের পেছন থেকে ওসমান হাদিকে গুলি করেছিল ফয়সাল করিম মাসুদ। এরপর তিনি ওই মোটরসাইকেলে করে আগারগাঁওয়ে বোনের বাসায় যান। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হন। মোটরসাইকেল চালক আলমগীর শেখ তার সঙ্গেই ছিলেন। দুজন ওই রাতেই সড়ক পথে ময়মনসিংহ হয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যান। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা বর্তমানে অতি সংকটাপন্ন বলে জানা গেছে। জুলাই যোদ্ধাদের সম্মিলিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্যকে চরমপন্থী গোষ্ঠী বলায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জবাবদিহিতা চাইতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে 72 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়েছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে নেতারা জানিয়েছেন, সম্প্রতি ভারত সরকার জুলাই যোদ্ধা এবং সাবেক দেশপ্রেমিক সেনা অফিসারদের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনকে চরমপন্থী গোষ্ঠী বলে আখ্যায়িত করে পররাষ্ট্রনীতির সীমা লঙ্ঘন করেছে এবং মানবাধিকারকে হুমকির মুখে ফেলেছে। এই মন্তব্যের জন্য ভারতকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং দিল্লির প্রতি কড়া প্রতিবাদ জানাতে হবে, নয়তো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই সাথে রেশন কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে, জানিয়েছেন গোপালগঞ্জ 1 আসনের সম্ভাব্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। বৃহস্পতিবার বিকেলে মকসুদপুর বিএনপি কার্যালয়ে পৌর মহিলা দলের আয়োজনে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সেলিমুজ্জামান আরও জানান, আগামী নির্বাচনে এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার গঠন করবে, তাই নিজে ভোট দিয়ে অন্যদেরও ভোট কেন্দ্রে গিয়ে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মকসুদপুর পৌর মহিলা দলের সভানেত্রী নিশাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তুই ফেলে এসেছিস কারে, ফেলে আসা প্রিয় প্রাঙ্গণ আর প্রিয় বন্ধুদের এক লহমায় ফিরিয়ে দিল হলিক্রস কলেজ। প্রতিষ্ঠানটির 75 বছর পূর্তি উপলক্ষে তৈরি হলো এমনই আবেগঘন পরিবেশ। প্রদীপ প্রজ্বলন, সঙ্গীতের মূর্ছনা, স্মৃতিচারণ আর সম্মাননায় শুরু হলো কলেজের 3 দিন ব্যাপী উদযাপন উৎসব। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এই প্রাঙ্গণের সঙ্গে কারো সম্পর্কের গল্প 70, কারো 50, কারো বা 30 বছরের। হলিক্রস বিদ্যালয়ের প্রথম ব্যাচের এই শিক্ষার্থী এখন অশীতিপর। কলেজে 75 বছর উদযাপন উপলক্ষ হয়ে এসেছে তার মতোই উৎসবে আসা সবাই। আমি হলিক্রস স্কুলের ফার্স্ট ব্যাচ। আমি যখন এসেছিলাম তখন 5টা স্টুডেন্ট, 2 জন নান আর একটা বিল্ডিং, ছোট একটা বিল্ডিং, এই ছিল বাস, আর কিছু ছিল না। ফ্রম 96 ব্যাচে আছি। 4 জনের মধ্যে আমরা 2 জন বাইরে থেকে এসেছি, বিদেশ থেকে এসেছি।
এই অনুষ্ঠানটা হবে বলে আমরা এভাবে প্ল্যান করেছি যেন আমরা এখানে আজকে থাকতে পারি। আমাদের সময় যে সিস্টার যে পরিবেশ ছিল সেগুলো মনে করে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। I was born in 1966 and they are batch of 66. We are feeling the same here. আমাদের যত মেয়ে অ্যালামনাই আছে তারা এখন সারা দেশে বিদেশে এত ভালো ভালো কাজ করছে, এটা আমাদের জন্য অত্যন্ত থ্রিলিং। আমার 3 মেয়ে এখান থেকে স্কুল আর কলেজ থেকে পাশ করেছে, বাট ওদেরকে একসাথে আনতে পারিনি। তখন আমার ছোট মেয়েটা আছে আমেরিকায়, মেজো মেয়ে বিজিও আসতে পারবে না, বড় মেয়ে এনএসইউতে আসবে ক্লাস শেষ করে সম্ভব। আমরা তো গর্ব করি যে আমরা হলিক্রসিয়ান, তো এই কলেজের 75তমতে আমরা থাকতে পারলাম, এটা তো বিরাট আনন্দের ব্যাপার। নস্টালজিক হয়ে যাচ্ছে, অনেক আগের, সে অনেকেই নাই কিন্তু আমরা আছি। 3 দিনের উৎসবের উদ্বোধনী দিনে অতিথি হয়ে এসেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, শিক্ষা সচিব রেহানা পারভিন, ভ্যাটিকানের রাষ্ট্রদূত। প্রধান অতিথি ছিলেন ভ্যাটিকানের ডিকাস্ট্রিয়ফ ইনস্টিটিউটের সেক্রেটারি রেভারেন্ড সিস্টার তিজিয়ানা মার্লেট্টি। আয়োজনে সম্মাননা জানানো হয় গুণী হলিক্রসিয়ানদের। এটা স্পেশাল কলেজে, যেখানে আমি এত শিখেছি এই 2 বছরে, যেটা আমি অন্য জায়গায় শিখি নাই। গৌরবময় পথ চলায় হলিক্রস কলেজের শিক্ষার্থীরা কর্মে, নেতৃত্বে, সৃজনে পৌঁছে গেছেন দেশ ছাড়িয়ে। এমন বর্ণিল মিলন মেলা একই সঙ্গে হয়ে থাকলো স্বীকৃতিরও। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71 এর সাথে।